বেরিয়ে যাচ্ছে কষ্টে, মনে রক্তক্ষরণ হচ্ছে বেদনায়। কি করে বলবে আমার আপনাকে পছন্দ না, আপনার ছোঁয়া পছন্দ না, আমি অন্য কাউকে পছন্দ করি? তৌসির খারাপ হোক আর ভালো হোক সবশেষে চিরসত্য তো তৌসিরই ওর বর্তমান, আর তৌসিরই ওর সব। এগুলো তো স্বাভাবিক একজন স্বামীর চাওয়ার মধ্যেই পড়ে। তৌসির তো আর যে ওকে বিয়ে করেনি বা কোনো প্রকার জোর করেনি। ওর পরিবারের মতে, ওর নিজের মতে বিয়েটা হয়েছে। তথাপি কেন এত সংকোচ, কেন এত ঘৃণা, কেন এত আপত্তি? কি হবে এসব করে? এসব করলে কি না পাওয়া মানুষটা তার হয়ে ফিরে আসবে? নাঝা মস্তিষ্কে তৌসিরকে মেনে নিলেও অন্তর তা বরাবরই প্রত্যাখ্যান করেছে। নাঝা অতিশয় দ্বিধায় ভুগতে ভুগতে চোখ তুলে তৌসিরের দিকে নিরন্তর চাহনি নিয়ে যায়। নাঝার এই চাহনি দেখে তৌসির মৃদু হাসে, তারপর হাত বাড়িয়ে নাঝার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ সুরে বলে, যাকে পছন্দ করো আমার লগে বিয়ে না হইলে তার লগেই তো। তৌসিরের এই প্রশ্নে নাঝার অন্তর কেঁপে ওঠে, বিস্ময়বিদ্ধ হয়ে যায়। তৌসির কিভাবে জানলো ওর মনের কথা? নাঝা মেলান সুরে বলে, সে আমার কখনোই হতো না। আপনার সাথে বিয়ে না হলে ইকরাম ভাইয়ের সাথে হয়ে যেত হয়তো। তৌসির এটা শুনে অনাগ্রহী স্বরে বলে। তাহলে পাইবা না জান না মায়া বুনছো কেন? তৌসিরের করা প্রশ্নে অন্তরীণের ক্রন্দনে কাতর হয়ে ওঠে নাঝা, সাথে বেশ চমকায়। স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা শুনলেও কি নীরব এই লোকটি। তৌসিরের স্বভাবের সাথে এই নীরবতা বড্ড বেমানান। নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের চোখের ন্যায় অবিচল দৃষ্টিতে চেয়ে বলে, ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই, কিছু ভালোবাসা বিচ্ছেদেই সুন্দর। নাঝার কথায় ঠোঁট আগলে স্বল্প মাত্রায় হাসে তৌসির। বাহ, মেয়েটা বয়সে ছোট হলেও বুঝতো আকাশ পরিমাণ বিরাজ করছে তার মস্তিষ্কে। তৌসির আলতো সুরে বলে, একখানা খাঁটি কথা জানো তালুকদার মাইয়া? নাঝা মাথা দুদিকে নামবোধক নাড়িয়ে ওর দিকে নিবষ্ট চাহনি নিয়ে চেয়ে বলে। না। তৌসির না শুনে এবার মৃদু স্বরে শোধায়, নজর আর নসিব দুইয়ের লড়াই চিরন্তন, জাটকায় নজরে তার রয় না নসিবে। তৌসির কথাটা নাঝার অন্তরে লাগে। ও ওর কথায় সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে বলে। আর এটাই নিয়তির নিষ্ঠুর রসিকতা। তৌসির এবার সুযোগ পেয়ে নিজের মনের কথাটা বলে। আমি লোক মন্দ হইলে সংসার করার যোগ্য আছে, করবাই মন্দ লোকের ঘর। এই কথাটা বিয়ের দিন বলা উচিত ছিল, কিন্তু তা বলা হয়নি। আজ মনে এলো তাই বলে দিল। তৌসিরের কথায় নাঝা নিরুত্তর হয়ে রয়। কি উত্তরই বা দেবে? নিজের মতো করে কিছু বলার ভাষাও নেই, সব হারিয়ে ফেলেছে। পরিস্থিতি সমস্ত গুলিয়ে দিয়েছে। নাঝাকে চুপ থাকতে দেখে তৌসির মৃদু হেসে আবারও বলে, আমি তোমার জীবনে কিছু দিতে পারবো কিনা জানি না, কিন্তু একটা জিনিস দিতে পারবো, তা হইল তোমার প্রতি আমার ফিডেলিটি। ফিডেলিটি শব্দটা শুনে নাঝা চমকায়। এই লোক তো ইংলিশও জানে। চমকিত হয়ে যায় তৌসিরের মুখপানে। তৌসির ওর চাহনি দেখে রঙের সুরে জবানে ফোটায়, গাওয়ালি ভাষায় কথা কয়ে বললে অশিক্ষিত ভাইব না লো, ডাকাইতে নেই, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমি। নাঝা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কথাটা শুনে গা ছাড়া ভাব নিয়ে ভ্রু নাচিয়ে আলতো মাথা নাড়ায়। বাহ, ভালো তো। তা কোন ক্লাস অবধি টিকেছিলেন? 10 পর্যন্ত পড়ছিলাম, তারপর আর পড়েননি? ইন্টার উঠে ভাবছিলাম লন্ডন বা আমেরিকা যাবো। গা সিলেটি মানুষের তো একটাই গন্তব্য, তাহলে লন্ডন বা ইউরোপ। কিন্তু বাপ চাচা জাউরামিতে লাগাই দিছিল, আর আমিও জাউরা হয়ে গেছি। জাউরা কথাটা শুনে নাঝা তিক্ত সুরে বলে, আপনি যাওরান, আপনি ইবলিশ। আর এইগুলো বাদ দিন, এখনো সময় আছে, ভালো কিছু করুন আপনি। কথাটা শুনে তৌসির অলস্য ভরে মাথা নাড়ল। উদাসীন ভঙ্গিতে হেসে বলল। কি ভালো কাম করতাম? ওর প্রশ্নে নাঝা ধারণ করে, এমন কিছু করুন বা এমন একজন আদর্শ মানুষে পরিণত হন যাতে আপনার মৃত্যুর পরেও আপনাকে মানুষ স্মরণে রাখে। ওর এই উপদেশ শুনেই তৌসির আলতো কাঁধ ঝাঁকালো। মনে হলো বাতাসের ফুৎকারে উড়ে যাওয়া ধূলিকণা মাত্র, যার গুরুত্ব ওর কাছে তিল পরিমাণও নয়। কথাটা ওর কানে পৌঁছালো বটে, কিন্তু তৌসির কোনো তোয়াক্কা না করে উল্টো খেলো গলায় বলে উঠল, তাইলে মরার আগে কারো কাছ থেকে 2-3 লাখ টাকা ধার নিয়ে নি মনে, তাহলে মরে গেলে আমার সারা জীবন মনে রাখবো।
নাঝা এই উত্তর শুনে বুঝে যায় এই বজ্জাত মানবের সাথে ভালো কথা যায় না, একেবারেই যায় না। রাগী গলায় বলে, গরু তো গরুই থাকবেন, মানুষ হবেন না। এই বলে যেতে থাকে, কিন্তু তৌসির ওকে যেতে দেয় না। ওর টেনে ধরে একদম নিজের নিকট নিয়ে আসে। নাঝা ক্রোধে সুরে বলে, ধুর, ভালো লাগছে না, এসব ছাড়ুন তো। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে এক হাত ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে ওর খোপার মাঝে হাত ডুবিয়ে দিয়ে নাঝার গালে আবার ঠোঁট ঠেসে ধরে ফিসফিসিয়ে বলে, মায়েরা নিতাছি না তোরে বেটি, একটা সময় দেবো, বেশি ফ্যাতফ্যাত করিস না। বিকেলবেলা তৌসির, রুদ্র আর নাজিম চাচা বাজারে যাচ্ছেন। আগামীকাল তালুকদাররা আসবেন শিকদার বাড়িতে, সেই উপলক্ষেই বাজার করতে যাওয়া। তালুকদাররা সাফাকে নিয়ে আসবেন, সাফাকে কিছুদিন রেখে যাবেন বেড়ানোর জন্য বাপের বাড়ি। যাওয়ার সময় হয়তো নাঝাকে নিয়ে যেতে পারে। তৌসিরের তো বিরক্তই লাগছে, কেন ওরা আসবে, এসে এত টাকা খরচ, এত আয়োজন, কত পয়সা নষ্ট। যদিও এইসবের এক পয়সাও তৌসিরের যাবে না, তারপরও পয়সা তো যাবেই। পয়সার প্রতি বড্ড মায়া ওর, তাই এক আনাও খরচ করতে বুকে ব্যথা লাগে। তৌসির হাঁটতে হাঁটতে নাজিম চাচাকে বলে, ও ছোট চাচা। নাজিম চাচা কিছুটা আগে এগিয়ে গিয়েছেন। ওর ডাক শুনে ঘাড় ঘুরিয়ে ওর মুখপানে চেয়ে বলেন, কি দারে? তৌসির হেয়ালি করে বলে। ওরা কাল আমার বউরে লয়ে যাবো না কিতা? রুদ্র পাশ থেকে একটু ভেবে উত্তর দেয়। হয়তো নিয়ে যাইব। তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে একটু বাসমো, কুকর্ম মন দেয়া করতে পারি না বইয়ের লাইগা। মাল এনে রাখলেও ফেলে দেয়, বহুত বলছে দেখছিস। নাজিম চাচা বলেন। কথা না শুনলে দিস কানে নিস দু একটা লাইকাইয়া। তৌসির এটা শুনে নাক মুখ কুচকায়। তোর চরিত্রের দোষ আছে বেড়া, তুই কথায় কথায় নারী নির্যাতনের কথা কস, তোর মামলা খাওয়ানো উচিত। রুদ্র হাসতে হাসতে বলে, ভাই চাচারে মামলা না দিয়া বিয়ে একটা করাইয়া দাও, ভালো হইব। তৌসির রুদ্রের কথায় সায় দেয়। এরও ঠিক হইছস, মামলার সে বউর যন্ত্রণা বড় যন্ত্রণা। নাজিম চাচা কটাক্ষ করে বলেন, আমি এসবে নাই, বউর বদলে এক বোতল মাল হইলেই হয়। তৌসির মাল এর কথাটা শুনে নাক মুখ ছিটকে বলে, তোর যেমনি মাল গিলস, বাপর ক্ষমতা হারাই ফেলবি রে, শেষ করে নিতাসস নিজের জীবন নিজের হাতে। রুদ্র তৌসিরের কথায় সিরিয়াস হয়ে বলে, না ভাই, আমি ভালো হয়ে গেছি, এখন আর এইসব গিলি না। নাজিম চাচা ওর কথায় ওর দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলে, কেন, গতকালই তো দেখলাম খাইতে তোরে। রুদ্র হাবলার মতো হেসে শোধরায়। আরে ওই একটু বাংলাদেশ জিতলে তাই আর কি। তৌসির খেলার কথা শুনে পরিহাসের হাসি দিয়ে বলে, হায় রে বাংলাদেশ, 109 রানে 0 উইকেট আর 118 রানে 6 উইকেট। এই বলে আবার হাসতে থাকে। ওর হাসির তালে নাজিম চাচা বলেন, এটাই বাংলাদেশ ভাতিজা, এটাই বাংলাদেশ। তালুকদার বাড়ির পেছনের অন্ধকার প্রাঙ্গণে চলছে এক ভয়ঙ্কর মরণ খেলা। খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নওমীর হাতে। নাঝার সেই চতুর উকিল ফুপু, তারই হুকুমে এক এমপি যার নাম জামাল, তাকে হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। দাড়ির ফাঁসে ঝুলছে সে উল্টো হয়ে, দড়ির ফাঁসে ঝুলছে সে উল্টো হয়ে, ঠিক কাছের মোটা কাঠের খুঁটির সাথে। নিচে জ্বলছে দাউ দাউ করে আগুন, শিখার লেলিহান স্পর্শ যে কোনো মুহূর্তে তার শরীর ছিঁড়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। উল্টো ঝুলে থাকা জামালের শরীর গলে যাচ্ছে যন্ত্রণায়। এই নৃশংস সাজা বিনোদনের জন্য নয়, জামালকে এভাবে ঝুলিয়ে রাখার পেছনে আছে এক মারাত্মক কারণ। তা হলো এই জামাল অর্থ, ক্ষমতা, রাজনৈতিক পরিচয় বলিয়ান এক হিংস্র শিকারী। আর তার একমাত্র শিকারী হয়েছিল মাত্র 18 বছর বয়সী কলেজ পড়ুয়া চিত্রা। একটি পার্টি রাত্রে নেশা মেশানো পানীয়, সিসিটিভি বন্ধ এবং বন্ধ দরজার আড়ালে ঘটে গেছিল ওর সাথে নৃশংস এক ঘটনা। চিত্রা ধর্ষিত হয়েছিল জামালের হাতে। মেয়েটি ন্যায় বিচারের আশায় জামালের নামে মামলা দায়ের করে, কিন্তু এই আইনি লড়াইয়ে নামতেই চিত্রার জীবনে এক নতুন করে শুরু হওয়ার সব আলো নিভে যাওয়ার উপক্রম হয়। জামাল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নওমীকে উপযুক্ত নিযুক্ত করে এবং তাকে প্রায় 30 লক্ষ টাকা দেয়, কিন্তু নওমী নিজের ধূর্ত বুদ্ধি ও কৌশল খাটিয়ে তিনি জামালের কাছ থেকে আরও 10 লক্ষ টাকা অতিরিক্ত আদায় করে নিয়েছে।
নমি মামলাটি হাতে নিলেও দ্রুতই জানতে পারেন যে অপরাধের সব অকাঠ্য প্রমাণ রয়েছে দোষিত মেয়ে চিত্রার কাছেই। এই প্রমাণগুলি এতটাই শক্তিশালী ছিল যে জামালের মুক্তি অসম্ভব, আর সাথে ওনার কেস জেতার আশঙ্কা। প্রমাণগুলো চিত্রার হাতে আছে জানার পর নমি এক অপ্রত্যাশিত এবং মারাত্মক ডিল করার জন্য সরাসরি চিত্রা ও তার বাবা মায়ের কাছে যান। সেই ডিলটি ছিল ইচ্ছাকৃত পরাজয়, অর্থাৎ চিত্রা ও তার পরিবার স্বেচ্ছায় আদালতে মামলায় হেরে যাবেন, এমনভাবে সব প্রমাণ করে পেশ করবেন যাতে জামালের দোষ প্রমাণ হয়। এতে নমি একই সঙ্গে জামালের কাছ থেকে নেওয়া 40 লক্ষ টাকা ধরে রাখতে পারবেন এবং কেসও জিতে যাবেন। চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল এটি, জামাল ছাড়া পাওয়ার কিছু মাস পর নমি নিজ দায়িত্বে জামালকে চিত্রা ও তার পরিবারের হাতে তুলে দেবেন, যাতে তারা তাকে এক ভয়াবহ ও মর্মান্তিক মৃত্যু দিতে পারে যা প্রচলিত আইনে সম্ভব নয়। সাথে চিত্রাকে আরেকটি পরিকল্পনা দেন, তা হলো সেই অকাট্য প্রমাণগুলো ব্যবহার করে চিত্রা যেন ক্রমাগত জামালকে ব্ল্যাকমেল করে, জামালের থেকে কিছু টাকা হাতিয়ে নেয়। নমি চিত্রার পরিবারকে ভালোভাবে বুঝিয়ে দেন এই দেশে আইনের মাধ্যমে জয় হবে না, কখনোই হবে না। জামাল ঠিকই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে দোষী প্রমাণ হলেও। আর নমির প্ল্যান মতো সব কিছু চলতে শুরু করে। নমির দেওয়া সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলে চিত্রা। এই কিছু মাসের মধ্যে সে একটি ভিন্ন পরিচয় ধারণ করে জামালের বিরুদ্ধে যত প্রুফ ছিল তা দিয়ে জামালকে ব্ল্যাকমেল করতে থাকে। এইভাবে সে জামালের কাছ থেকে মোট 35 লক্ষ টাকা হাতিয়ে নেয়। আগামীকাল ভোরেই তাদের ফ্লাইট। চিত্রা আর তার পরিবার পাড়ি দেবে ডেনমার্কে নতুন পরিচয়, নতুন জীবন নিয়ে। পেছনে ফেলে যাবে সব রক্ত, সব ভয়, সব নিকৃষ্টতা। তাই আজ রাতেই সব কিছু শেষ করতে হবে, জামালকে মেরে ফেলতে হবে। নমি নিজে ডেকে পাঠান জামালকে নিজেদের বাড়িতে মেহমান হিসেবে। জামালও আসে, একটুও সন্দেহ করে না। ভাবছিল হয়তো নমি আবার নতুন কোনো ডিল করতে চাইছে, কিন্তু ও তো জানতো না নমি পেছনে ছুরি নিয়ে অপেক্ষা করছে। ওর কপালে আজ শুধু মৃত্যু লেখা আছে। আবার চিত্রা জামালকে যেভাবে ব্ল্যাকমেল করেছে চিত্রার পরিবার, নমির সাথে যে গোপনে চুক্তি করেছে নমি সব রেকর্ড করে রেখেছে ভবিষ্যতের জন্য। যদি কোনোদিন চিত্রা কিংবা ওর পরিবার নমিকে ব্ল্যাকমেল করার সাহস করে, তাহলে যেন প্রমাণ হাতে নিয়ে এক ঝটকায় সব শেষ করে দিতে পারে। নমি মানেই ঠান্ডা মাথার শয়তানি। খেলা সে খেলে আগেই বোর্ডে গুটি বসিয়েছে। প্রথমত তিনি ধর্ষকের পক্ষে মামলা জিতলেও এবার সে ধর্ষককে শাস্তিও দিলেন, তার কাছ থেকে 40 লক্ষ টাকা হাতিয়ে নিলেন। এতেও হয়নি, ওকে এখানে ভয় দেখিয়ে এমপি যত জায়গা জমি ফ্যাক্টরি সব অন্য নাম থেকে নিজের আওতায় নিয়ে ব্যাংকের টাকাও নিজের করে নিয়েছে, যদিও অ্যাকাউন্ট না নিয়ে অন্য একজনের অ্যাকাউন্টে সরিয়েছেন, যা পরে তারই অ্যাকাউন্টে যাবে। সব লুটে নেওয়া শেষে জামালকে এভাবে ঝুলিয়েছেন মারার জন্য। নাঝার 3 নম্বর চাচা আদনান এবং নাঝার বাবা মিলে এই সফল খেলায় জড়িত নওমির সাথে। চিত্রা ও তার বাবা মাকে এনে দাঁড় করিয়েছেন জামালের সামনে। চিত্রা এক দৃষ্টিতে এই মরণ খেলা দেখছে। ওর মা বাবা অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন, ওনারাও দেখছেন। নওমি এগিয়ে এসে চিত্রার হাতে একটি মর্নিং স্টার দিয়ে বলেন, যাও, নিজের জেদ মেটাও, যেভাবে ইচ্ছে সেভাবে ছেদ দাও। চিত্রা কথাটা শুনে কাঁপতে থাকে, হাত পা কাঁপছে ওর, কিন্তু তারপরও হাতে মর্নিং স্টারটি তুলে নেয়। মর্নিং স্টারটি বেশ ভয়ঙ্কর, লম্বা লোহার দণ্ডের মাথায় কাঁটাযুক্ত গোলক সংযুক্ত করে তৈরি করা হয়েছে। এটি পুরোটা ইস্পাত দিয়ে তৈরি, গোলকে রয়েছে তীক্ষ্ণ স্পাইক গাঁথা। চিত্রা মর্নিং স্টার হাতে নিয়ে ধরে এগিয়ে যায় জামালের সামনে। চিত্রাকে দেখেই জামাল চিৎকার করে ওঠে, বলে, দয়া করে এটা দিয়ে মেরো না। সাথে সাথে চিত্রার মনে পড়ে যায় সেদিনও নিজেই বলেছিল এমন, আমাকে দয়া করো, একটু দয়া করো। তবে দয়া তো দূরের কথা, উল্টো পশুর মতো খাবলিয়েছিল ওকে জামাল। চিত্রা দাঁত চেপে মর্নিং স্টার দিয়ে সজোরে আঘাত করে জামালের পেটের সাইডে। সাথে সাথে জামাল কলিজা ফাটা চিৎকার করে ওঠে। ওর চিৎকার করা শুনে চিত্রার মনে পড়ে সেদিনও ও নিজের এমন চিৎকার করেছিল। ওর চিৎকার শুনে জামাল উল্টো হেসেছিল, আরও বেশি অত্যাচার করেছিল। চিত্রা মর্নিং স্টারটা
পেটের সাইড থেকে এক টানে বের করে নিয়ে দ্রুত হাতে এলোপাথারি আঘাত করতে থাকে ওর বডিতে। এক একটা আঘাতে ওর শরীরে এক একটা স্পাইক ঢুকে যায় টুসটুস করে। জামালের জিহ্বা অর্ধেকটা বেরিয়ে আসে। লোহার ধারালো স্পাইকগুলো জামালের শরীরে রড হাড্ডি অবধি ছিলে বের করে আনে। চিত্রা যখন সজোরে আঘাত করে তখন মর্নিং স্টারের মাথার স্পাইকগুলো টপটপিয়ে ঢুকে যায় ওর শরীরের মাংসের নিচে। আর যখন চিত্রা দাঁত চেপে টেনে মর্নিং স্টারটি বের করে আনে তখনই শরীরের রক সহ মাংস হাড্ডি অবধি বেরিয়ে আসে মর্নিং স্টারের মাথায় লেগে। রক্ত চিপে পড়তে থাকে। রক্ত গলগুলিয়ে নিচে থাকা আগুনে ঝরে পড়ে। আগুন নিভে গেছে। জামাল একেবারে যখন নিথর তখন নওমি চিত্রার হাতে একটা গ্লেভ তুলে দেয়। চিত্রা এটা হাতে নিয়ে এক ঝলক নওমির দিকে তাকায়, তারপর পৈশাচিক হাসি দিয়ে সেই ক্লেভ দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত ক্রোধ উজাড় করে জামালের গলায় চালিয়ে দেয়। সাথে সাথে গলগলিয়ে রক্ত নিচে পড়ে মিটে মিটে জ্বালা আগুন নিভে যায়। জামালের অর্ধজিহ্বা বের করা কাটা গলাটা পাশে উড়ে গিয়ে পড়ে। চিত্রা ধপাস করে মাটিতে বসে পড়ে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। নওমি ওর পাশে এসে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কোর্টে শাস্তি পেলে ও বেল পেয়েই যেত। আমি এটা করেছি শান্তির জন্য। যাও, এবার তুমি শান্তিতে বাঁচো, আর আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো না। চিত্রা নওমির কথায় তার দিকে তাকায়, কিছু সময় স্তব্ধ চোখে তাকিয়ে রয়। কত মায়াবী একজন নারী, কি সুন্দর তার চোখের চাহনি, কত নিষ্পাপ তার মুখখানি, অথচ তার ভেতর এত ভয়াবহ শয়তানি। চিত্রা কি করবে বুঝতে পারে না। চিত্রা জাপটে জড়িয়ে ধরে ওনাকে, ফুপিয়ে বলে, ধন্যবাদ ম্যাম, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে আমি বোকামি করতাম। নওমি চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা উপদেশ দেন, নিজেকে দুর্বল ভেবো না। মনে রেখো, তুমি নারী। তোমাতে যেমন আটকায় মমতা, তেমনি লুকায় বিভৎসতা। চিত্রা ওনার কথায় মুচকি হাসে, ওনার মুখপানে চেয়ে। ও বাবা মায়ের পাশে ছিলেন। ওনার এই তৃপ্তি দেখে মন ভরে চিত্রাকে ফ্রেশ করে বিদায় দেওয়া হয়। চিত্রাকে বিদায় দিয়ে নওমি সিদ্দিকের কাছে এসে বলেন, ভাইজান, ভিডিও হয়েছে তো? সিদ্দিক মাথা নাড়িয়ে বলেন, হয়েছে। চিত্রা যে জামালকে খুন করেছে এটাই গোপন ভিডিও করা হয়েছে। চিত্রা যদি পাল্টি খায় তাহলে ওকে শেষ করে দেওয়ার জন্য এই ভিডিও যথেষ্ট। আদনান এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, ভিডিও করার কি প্রয়োজন ছিল? নওমি নিজের পরনের চাদরটা মাথায় টানতে টানতে মুচকি হেসে বলে, এই স্বার্থের দুনিয়ায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। কলি চায় কোপ, কিন্তু বিশ্বস্তরাই মারে। 10টার কাছাকাছি তৌসির খাওয়া শেষ করে রুমে এসে রুমে পা রাখতেই চোখ পড়ে নাঝার ওপর। সে ওয়ার্ড্রপ থেকে কিছু একটা নিচ্ছে, কিন্তু তাকে দেখে কেমন আচমকা ঘাবড়ে যায়। তৌসির ওকে এমন আচমকা ঘাবড়েতে দেখে তীক্ষ্ণ চোখে নাঝার দিকে তাকায়। এই ঘাবড়ালো কেন? তৌসিরকে দেখে তো নাঝা কখনোই এমন করে না। তৌসিরের মন ওকে সাধিয়ে নেয়। কুছ তো গড়বড় হ্যাঁ মহাজন, নয়তো তোমার বউ তোমারে দেখে এমনি ঘাবড়াইতো না। নাঝা আসলে এক বিশেষ কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তৌসিরকে সামনে দেখে খানিকটা ভরকে যায়। চোখ তুলে এক ঝলক তাকায় তৌসিরের দিকে। তাকাতেই কিছু একটাই আটকে যায় তৌসির। আটকে যায় তার চাহনি। আজ এই কিপটে লোকটাকে বড্ড মোহনীয় লাগছে। একদম রূপশেখরের মতো রূপ ধরে আছে। কালো পাঞ্জাবি আর কালো লুঙ্গিতে মহাভারী অদম্য সুদর্শন এক পুরুষ লাগছে। নাঝা তৌসিরের দিকে তাকাতে তাকাতে নিজের হাতে থাকা জিনিসগুলো ওনার নিচে গুজে নিয়ে তৌসিরকে নিজের দিকে তাকাতে দেখে মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। কিন্তু তৌসিরের চোখ এড়ায় না কিছুই। তৌসির টের পায় নাঝা খুলে ছিল ওয়ার্ড্রপ, সেই দিকটা যেটা ওর নিজের সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়। ওয়ার্ড্রপে তো লুকিয়ে রেখেছিল কয়েকটা মেথামফেটামিন নামের ড্রাগসের প্যাকেট, যেগুলো এক ক্লায়েন্টের জন্য ভারত থেকে আনিয়েছে। এই গ্রামের দামই 8 থেকে 10,000 টাকা 1 গ্রাম। ভারী চড়া দামের মাল। তৌসিরের মুখের রং বদলে যায়। কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিলের মতো দৌড়ে গিয়ে নাঝাকে জাপটে ধরে বলে, ও সিনালগো, আমার এত টাকা তুই খরাত করতে নিছিলি? তৌসির ওকে ধরতেই নাঝার হাত ফসকে
মেথমফেটামিনের ছোট জিপলক প্যাকেটগুলো ফ্লোরে পড়ে যায়। নাঝা নিজেকে ছাড়াতে চিৎকার করে বলে, আমাকে ছাড়ুন বলছি, আমি এগুলো ফ্লাশ করব। এটা শুনে আর এসব দেখে তৌসিরের মুখমণ্ডল লাল হয়ে যায়, কপাল কুঁচকে যায়, দাঁতে দাঁত চেপে ধরে। মাথার শিরা উপশিরাগুলোতে কেউ হয়তো নরম লোহা দিয়ে আঘাত করছে। এতটা রাগ হতে থাকে তৌসিরের, সে নাঝাকে ধাক্কা দিয়ে সরিয়ে আক্রোশে ভারী ও চাপা গলায় বলে ওঠে, হারামজাদি খন্নাসিনী, আজ তোরে আমি দলের দরবারে দেখিয়ে নিতাম। আজ তুই থাকবি, নইলে আমি থাকবো। অন্ধকার নিভৃত কক্ষে মিটিমিটি আলোর ঈষৎ আভায় দেয়ালে পিঠ ঠেসে দিয়ে বসে আছে নাঝা, এক অচল প্রতিমার মতো, দু হাত দুদিকে প্রসারিত, একদম নিশ্চল হয়ে। আর তা হবেই বা না কেন? আজ যে প্রাণহীনতা তাকে গ্রাস করেছে। তৌসির আজ ওকে শারীরিকভাবে আঘাত করেনি, শুধু সজোরে ছিটকে ফেলে দিয়ে চপটাঘাতের জন্য ভৎসনা করেছে, তবে আঘাত করেনি। কিন্তু চপটাঘাতের চেয়েও বহুগুণে তীক্ষ্ণ ছিল তৌসিরের বলা বাক্য কষাঘাত। ওর মুখ হতে নিশ্চিত তিক্ত গালিবর্ষণ মাংসের আঘাতের চেয়েও দ্বিগুণ রেখাঙ্কন এঁকে দিয়েছে নাঝার অন্তর্জগতে। তৌসিরের অশালীন তিরস্কারে মনটা একে তো বিষণ্ণতায় আচ্ছন্ন, তার ওপর এই দরুন ভাবনা আপন অস্তিত্বের ধরনে কিভাবে এই স্বেচ্ছাচারী কীটের সঙ্গে সারা জীবন যাপন করবে। এ কি আদৌ নাঝার পক্ষে সম্ভব? এই অসম্ভব প্রশ্নটির কোনো উত্তর নাঝার খুঁজে পায় না, আর না প্রায় এই অমিলন সমীকরণের কোনো গৃহ মিলনসূত্র। ঠিক এমন অসহায় মুহূর্তে তৌসির ঘরে প্রবেশ করে, রুমের মাঝ বরাবর এসে দাঁড়িয়েও আকস্মাৎ চারপাশে এক পলক চোখ ভোলায়। নাঝার দেয়ালের সাথে এমন বিধ্বস্ত ও নিশ্চল ভঙ্গিমায় বসে থাকাটা তৌসিরের দৃষ্টিকে আটকাতেই তার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ ভারী শ্বাস। এই মেয়েটিকে নিয়ে সে কি করবে? তৌসির মনে মনে অহর্নিশ চেষ্টা করে নাঝার মন মতো হতে, তাকে প্রীত রাখারও চেষ্টা করে, অথচ নাঝা বরাবরই তৌসিরের প্রতিবর্তী কাজ করে। কিসের প্রয়োজন নাঝার তৌসিরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির? কেনই বা সে এমন করে? পরিণীতা তো পরিণীতার মতোই থাকবে, প্রতিটি বিষয়ে কেন এমন হস্তক্ষেপ? কেন সম্ভবত এই কারণেই স্ত্রীকে অতিশয় প্রশ্রয় দিতে নেই। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে দু কদম এগিয়ে আসে। নাঝা তৌসিরের উপস্থিতি টের পায়, তথাচি টের পেয়েও কোনো সাড়া দেয় না। সেই পূর্বের ন্যায় নিষ্প্রিয় হয়ে বসে থাকে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রাখে। এই দেখে নাঝার সামনে এক হাঁটু গেড়ে বসে তৌসির। নাঝার দিকে কিছু সময় নির্বাক চেয়ে রয়। নাঝা তৌসিরকে নিজের সামনে বসে থাকতে দেখে তৎক্ষণাৎ ওর দিকে নজরপাত করে না। তৌসির নাঝার এই মৌনতা দেখে নিজেও কিছু মুহূর্ত নীরবতা যাপন করে, অতঃপর নাঝার শীতল হাতের ওপর নিজের হাত রেখে বলে, চলো ঘুমাইতাম। নাঝা নিরুত্তর, সেই আগের ন্যায় স্তব্ধতায় মূর্তি হয়ে বসে থাকে। তার ভেতরের অগ্নেয়গিরি এখনো শান্ত হয়নি। তৌসির এটা দেখে হাত বাড়িয়ে ওর কাঁধে অন্য হাত রাখে। তৌসিরের স্বরে অক্লান্ত চেষ্টা, পরিস্থিতি শান্ত করার এক ব্যর্থ প্রয়াস। চলো ঘুমাই আমরা। এই অসহ্য স্বাভাবিকতা নাঝার অন্তরের ক্রোধাগ্নিকে মুহূর্তে আক্রোশে পরিণত করে। ও দাঁতে দাঁত চেপে তৌসিরের দিকে তাকায়, চোখে এখন তিক্ত ঘৃণা। সমস্ত গুমট ভেঙে এক ঝাঝালো চিৎকার করে, তো ঘুমাচ্ছেন কেন? আমি কি ধরে রেখেছি? যান। তৌসির নাঝার এই ঝাপটা ক্রোধে সামান্যও বিচলিত হয় না, বরং ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি টেনে ধরে, এক দীর্ঘ ক্লান্ত শ্বাস ফেলে বলে, তেজ দেখাচ্ছ আমায় তালুকদার মাইয়া? নাঝা ক্রোধে কাঁপতে কাঁপতে জবাব দেয়, হ্যাঁ দেখাচ্ছি তো। আপনার কোনো সমস্যা? তৌসির আর কোনো তর্ক বাড়াবার উপায়ন্তর না দেখে মুহূর্তে সিদ্ধান্ত নেয়, আর এক ঝটকা টান দিয়ে নাঝাকে তুলে দাঁড় করিয়ে দেয় এবং পরক্ষণেই শক্ত হাতে কোলে ওকে তুলে নেয় আর বলে, এত রাগ করো না তালুকদার মাইয়া, রাগ অহংকার ভবিষ্যতের জন্য খুব খারাপ। নাঝা কোল থেকে নামার জন্য বন্যের মতো হাত পা ছুটতে থাকে। ওর মুখ দিয়ে ক্ষোভের বিষ ঝরে পড়ে। নেশাখোর, গাঁজাখোর, বাটপার, ছাড়ুন আমায়। কিন্তু তৌসির ওকে ছাড়ে না। তার ধরা শক্ত বাঁধন নাঝার সমস্ত প্রতিবাদকে ব্যর্থ করে দেয়।
ওকে জোর করে বিছানায় বসাতে বসাতে তৌসির ঠাট্টার সুরে বলে, এমন ব্যাগের মতো লাফিস না তো টাকাতে নি, কোমর টোমর ভাইঙ্গা নিয়ে আবার বিপদে পড়বি। বিছানায় বসিয়ে তৌসির নাঝার দিকে ঝোঁকে। নাঝার চোখ এখনও প্রতিরোধের আগুন নিয়ে জ্বলছে, কিন্তু ওর শরীর অবসন্ন। সে বোঝে এই মানুষটির শারীরিক বলের কাছে ওর সমস্ত আবেগিক শক্তি আজ পরাস্ত। কিছুক্ষণ পর নাঝার রাগ কমেনি, একটুও কমেনি। বিছানার দেয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে, মুখে রাগের আগুন নিয়ে। ক্রোধের আগে জট লেগে যাচ্ছে। তৌসির ওর সামনে মাথা নিচু করে বসে আছে, তবে শান্তিতেও বসে নেই। শান্তি শব্দটা তৌসিরের সাথে জীবনেও যায়নি, আর যাবেও না। এই তো তৌসির বসে আছে তো আছেই, সাথে নাঝার পায়ের আঙুলগুলোতে নিজের হাতের বৃদ্ধা আঙুল কখনো বুলাচ্ছে, আবার কখনো আঙুলগুলো আলতো টেনে ধরছে আর ফিসফিস করছে। আর কখনো তোমার লাগে চিল্লাম না, সত্যি কইতাছি। তাই এবার ঘুমাই। নাঝা রাগে ফোঁস করে ওঠে। না, চিল্লাবেন না কেন? আরো বেশি করে চিল্লান। আমি তো বান্দি, আমায় এনেছেন তো বান্দি, আমার সাথেই তো চিল্লাবেন আপনি। এটা শুনে তৌসির থতমত খেয়ে যায়। এই মাইয়া তো বহুত বজ্জাত, নিজের মুখে নিজেকে কামের বেডি বানাইয়া আনিতাছে। তৌসির মুখ তোলে, ওর পনে নিরলস চাহনি নিয়ে বলে, তুমি বউয়ের মতো থাকবা। তুমি কেন আমার লাগে গাদ্দারি করবা আর আমার রাগ উঠাবা? নাঝা তৌসিরের কথায় চিৎকার করে উচ্চস্বর উচ্চারণ করে, আমি যা করেছি ভালো করেছি। গাঁজা বিক্রি করেন, ড্রাগস বিক্রি করেন, লজ্জা নেই আপনার? দেশের ছোট ছোট কিশোরগুলোকে এইসবে জড়িয়ে মারেন আপনি, নির্লজ্জ কোথাকার। ওদের কতটুকু ক্ষতি হয় বোঝেন আপনি? টাকা আয় করার নেশায় মনুষ্যত্ব খুইয়ে নিয়েছেন আপনি। জানেন, আপনারা জানেন? হ্যাঁ, যেখানে অন্য দেশের তরুণ প্রজন্মের হাতে মানুষ দেশের সুন্দর ভবিষ্যৎ তুলে দিচ্ছে, সেখানে আমাদের এই দেশে আপনাদের মতো রক্তচোষারা তাদেরই ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন এই মাদক দ্রব্যের দ্বারা। তৌসির নাঝার কথায় বিরক্ত হয় খানিকটা, চোরা চোখে ওর দিকে তাকিয়ে রয় আর হেসে বলে, এত দেশপ্রেম না আমারে, চুপচাপ ঘুমাও। দেশের মানুষের ভবিষ্যতে চিন্তা না কইরা আমার বংশ বিস্তার করার চিন্তা করো। নাঝার খুব রাগ হয়, বড্ড বেশি রাগ হয়। দু হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে আর দাঁত চেপে জবাব দেয়, আমি করব না আপনার ঘর। তৌসিরের রাগও এবার তেরা হয়ে যায়। এতক্ষণ নরম ছিল, তথাচ আর রইতে পারো না শান্ত। এবার তাই শক্ত গলায় বলে, তাহলে তোর বাপরে ফোন দিয়ে কই যে আপনার ডাকাইতো নিয়ে আমার ঘর করতো না, নিজের জিজ নিজের কাছে নিয়ে যান। হ্যাঁ বলুন, এখনই বলুন। থাকবো না আমি আপনার সাথে। আমি আব্বাদের সব বলে দিব, সবটা বলে দেব আমি। ওর কথায় তৌসির তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোর ভালো লাগতো না, তোর বাপ চাচা এসবে আমার থেকে এক কাঠি উপরে, তাই এত ফুসফুস করিস না। আমার বাপ চাচা খারাপ হলেও আপনার মতো খবিস না। আপনার নামে আমি মামলা দেব, নারী নির্যাতনের মামলা দেব। তুই আমরা যে পারা দেয় আসলো বেতমিজ নেই, তাহলে তো আমারও তোর নামে পুরুষ নির্যাতনের মামলা দায়ের করা উচিত। আমি পুলিশকে আপনার কুকর্মের কথা বলে দেব, সব বলবো আমি। আমিও তোর বাপ তাদের বিরুদ্ধে যত প্রমাণ আছে সব মিটাই দিয়ে দেবো, হইব? নাঝা তৌসিরের সাথে কথায় পেরে ওঠে না। ও এক কথা বলে তৌসির 100 কথা বলে। অবশেষে বিরক্ত হয়ে নাঝা তর্ক বন্ধ করে উঠে যাওয়ার জন্য অগ্রসর হয়। থাকবে না এই লোকের সামনে, তথাপি এতেও শেষ ব্যর্থ, কারণ তৌসির ওকে যেতে দেয় না। তৌসির ওকে একটানে নিজের বুকে চেপে ধরে বালিশে মাথা রাখে, আর সাথে নাঝার কাঁধেও। ঘাড়ে, কলায়, গালে, নাকে, কপালে, চুলে ইচ্ছে মতো এলোপাতাড়ি নিজের ঠোঁটের নিগুড়ো ছোঁয়া এঁকে নিতে নিতে বলে, তোমার এই মামলার দায় আমার দেওয়া সুমতে পুষিয়ে যাবে, কইতারি। তৌসিরের এই পাগলামি মোটেও সহ্য হয় না নাঝার। তৌসিরের দাড়ির আঘাতে দম নাকের কাছে চলে এসেছে। নাঝা চিৎকার করে ওঠে, আপনার দাড়ি গিয়ে যদি আপনি না ফেলেন তাহলে দেখবেন কি করি আমি, খবিস গাঁজা বিক্রেতা গরু কোথাকার। এই যে তৌসির এমন এলোপাতাড়ি চুমু এঁকে যাচ্ছে নাঝাকে, এতে রাগ হচ্ছে না নাঝার, কারণ ও বাস্তবতা মেনে নিয়েছে। এই লোকেই ওর সমস্ত কিছু, নিজের সব কিছুই এই নিকৃষ্ট সত্তার অধিকারী তৌসিরের। এটাই চিরসত্য আর এটাই বাস্তব। তাই নাঝাও মেনে নিচ্ছে এই নিষ্ঠুর বাস্তবতা, এই নির্মম সত্যকে। মেনে না নিলেও মানতে হবে। নাঝাকে ইচ্ছে মতো চুমু খেয়ে তৌসিরকে নিজের বুকের মাঝ বরাবর টেনে ধরে বলে, রাগ কমলো?
নাজহা নিশ্চুপ, কোনো উত্তর দেয় না। চুপচাপ তৌসিরের বুকে মাথা গুজে শুয়ে থাকে। তৌসির আবারও শুধরায়। কি হইল? কথা কও না কেন? ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। তৌসির নাজহার পিঠে ও বাহুতে আলতো হাত বুলিয়ে দিতে দিতে গলা সুর নরম করে বলে ওঠে, গাদ্দারি না করলেই কি নয়? আমি তোমার জামাই, তুমি আমার লোকে কেন এসব করো? নাজহা এই কথাই তৌসিরের বুক থেকে মাথা তুলে তার মুখপানে নিশ্চুপ চেয়ে থেকে শান্ত গলায় বলে, আচ্ছা এইগুলো না করলে হয় না? ভালো কিছু করা কি যায় না? আমি চাই না আপনি এইসবে যুক্ত থাকুন। আমি চাই আপনি একজন ভালো মানুষ হন। তৌসির নাজহার কথায় তবদা খেয়ে মনে মনে ভাবে, বাহ, হঠাৎ আমার ইচ্ছাধারে নাগিন এত সুন্দর রূপ নিল, কি মতলব? তবে মুখে এটা বলে না। যদি মুখে বলে তাহলে ছবল খাওয়ার সম্ভাবনা 100% আছে। তাই জীবনের ঝুঁকি না দিয়ে ম্লান গলায় বলে, দেখি 2-1 বছর যাক, টাকা পয়সা আরো কিছু মেরে নেই, বাচ্চা 2-1টা হইলে যেন আয়েসে জীবন কাটাতে পারি, তার ব্যবস্থা করি, তারপর ছাইরা দেব না। তৌসিরের কথায় ঠান্ডা মেজাজ আবারও তিক্ত হতে থাকে নাজহার। বিরক্ত হয়ে বলে, আপনার এই চিন্তা মনে যদি থাকে তাহলে ভালোভাবে মনে সেটে নিন, আপনার বাচ্চার মা হব না আমি। নাজহার কথায় তৌসিরকে নিজের বুকে আবারও জড়িয়ে নিতে নিতে বলে, তুই তো বেটি নিজেই বাচ্চা, আর কি আমার বাচ্চার মা হবি? আগে নিজে বড় হ, পরে ডায়লগ দিস। নাজহা তৌসিরের বুক থেকে পিছলে গিয়ে তার বাহুতে মাথা রাখে। আগের ধস্তাধস্তির কারণে নাজহার হাতের চুড়ির সাথে ঘষা খেয়ে হাতের চামড়া খানিকটা ছিলে যায়। নাজহা নিজের হাত তৌসিরকে দেখিয়ে বলে, দেখুন, আপনার জন্য আমার হাত কেটে গেছে। তৌসির তীক্ষ্ণ চোখে তার হাতের দিকে কিছু সময় চেয়ে থাকে, তারপর হাতটা টেনে নিয়ে যেখানে ছিলেছে সেখানে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলে, কইমা যাইব? নাজহা ঝাড়ি মেরে নিজের হাত সরিয়ে হাতের চুড়িটা খুলে নিয়ে তৌসিরের বুকের ওপর রাখে আর বলে, এটা বালিশের নিচে রাখুন। এদিকে রাখলে বিছানা ঝাড়ার সাথে পড়ে যাবে আর আপনার বিবিজান কাকা করবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে চুড়িটা বালিশের নিচে রাখতে রাখতে বলে, তোমরা মেয়েরা এমন কেন? 1 সেকেন্ডও বর্ণনা কারো লোকে কারো। বনার হলে তো বনবে। আপনার বিবিজান একজন বদ মহিলা। মুখ সামলায় কথা কও, আমার বেবিজানকে এভাবে বলবা না। নাজহা তৌসিরের এই দরদ দেখে বিষাক্ত গলায় বলে, এতই যখন দরদ ওনার প্রতি, আমায় বিয়ে কেন করলেন? ওনাকেই করে ফেলতেন। উফ, এত কথা কইও না তো, ঘুমা এখন। উচিত কথা বলছি বলে গায়ে ফোসকা পড়ে গেছে নাকি? এত ঝগড়া করো কেন তুমি? কি বলেন? আমি ঝগড়া করি? তৌসির বুঝে যায় এই মহিলা বেজায় রেগে গেছে। ওর কথা আর ঝড় সামলাতে না পেরে তৌসির মনে মনে অসহায় হয়ে ভাবল, বোম কিনতে যদি টাকা না লাগতো তবে গজবের মুখে একটা ফাটাই দিতাম। কিন্তু মুখেও বুদ্ধি খাটিয়ে বলে, তুমি সুন্দরী বইলা লাইনে বেলাইনে ছোট খুদ ধইরে ইচ্ছে তাই করবা। ব্যাস, ঝগড়া থেমে গেল। নাজহা আর কোনো কথা বলে না, তথাচ কিছু সময় চুপ থেকে আবারও বলে, আমারে পাম দিতে আইছেন না। আচ্ছা ম্যাডাম, এখন একটু দয়া কইরা আপনি ঘুমিয়ে পড়ুন। ঘড়ির কাঁটায় সকাল 11টার কাছাকাছি। তৌসির বেলকনিতে দাঁড়িয়ে আছে। ভাদ্রের মেঘলা দিনেও কেমন একটা ভ্যাপসা গরম, কিন্তু এই গরমের চেয়েও তীব্র একটা তেতোভাব তৌসিরের চোখে মুখে এঁটে আছে। বিষাক্ত মাখা তিক্ত নজরে বাড়ির গেটের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। বিরক্তি আর তিক্ততা মিশে তৈরি হয়েছে এই চাহনি। এই বিরক্তির কারণ শুধু দেখতে পাচ্ছে না, বরং অনুভব করছে এক বিরক্তিকর অনিবার্য ঘটনাকে। তা হলো সা 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 করে গেট পেরিয়ে একের পর এক তীক্ষ্ণ যান্ত্রিক মোটর বাইক, 20 থেকে 25টি বাইক। সংখ্যাটা তৌসিরের বিরক্তিকে আরও শনিত করে তুলেছে। এত মানুষ কেন আসবে? কত টাকা খরচ হবে এদের খাওয়াতে? এই বাইকগুলো তালুকদারদের। তালুকদাররা এসেছে বলে কথা, একটু ঝাঁক চমক তো থাকবেই। ওদের সব কিছুতেই একটা তালুকদারি ঠাট। প্রতি বাইকে 2 জন করে বসা। চালক আর আরোহীরা সম্মিলিতভাবে বাইকগুলো আরও দাপুটে যান্ত্রিক গর্জনে। লন বাগান পেরিয়ে তারা এগিয়ে আসছে মূল ভবনের দিকে। বাইকগুলোর পেছনের প্রবেশ করে একটি কালো সিডান গাড়িটি এসে শিকদার বাড়ির উঠোনের মাঝামাঝি থামে। থামা মাত্রই ভেতর থেকে বেরিয়ে আসেন কালো পাঞ্জাবি পায়জামা পরিহিত নোমান। তিনি গাড়ির বাইরে পা রেখে কিছু মুহূর্তের জন্য থমকান।
তারপর আলতো করে হাত বাড়ান গাড়ির ভেতরের দিকে। অতঃপর নোমানের হাত ধরে সলজ্জ সাবধানে গাড়ি থেকে বেরিয়ে এলেন সাফা চৌধুরীর ছোট ফুপু, নোমানের স্ত্রী। নোমান এবং তার পরিবারের যারা এসেছেন তাদের মধ্যে এক অদ্ভুত মিলও আছে বটে। আগত সকল পুরুষই কালো পাঞ্জাবি পায়জামা পরিহিত, তার উপরে কালো পাথরের কারুকার্যে শোভিত মুজিব কোট, সবার জন্য একই পোশাক। মনে হচ্ছে কোনো সুশৃঙ্খল সেনাদল। যারা ওনারা বিয়ে খেতে এসেছে ওনারা সবাই কালো পরেছে আর সাফা পরেছে সাদা পাথরের বোরখা আর হিজাব। এই দৃশ্যটা তসরির নজর কাড়ে, বেশ সুন্দর লাগছে ওর ফুপুকে। ওর মনে হচ্ছে হাজারো কালো পোকার মধ্যে একটা সাদা পবিত্র ফুল। ওদের এই ম্যাচিং ড্রেসের কাহিনী দেখে তসির ঠোঁট বাঁকিয়ে বলে, মাঙ্কের নাতিদের কত সাউয়া। ওনাদের উপস্থিতির তালিকাটা মনে মনে সাজায় তসির। ভালো করে দেখে নাঝার 15 জন চাচার মধ্যে 9 জন এসেছেন, চাচাতো বড় ভাইদের মধ্যে 28 জনের মধ্যে এসেছে 17 জন, আর ছোট চাচাতো ভাইদের 13 জনের মধ্যে এসেছে 6 জন, ভাগ্নে 19 জনের মধ্যে এসেছে 10 জন, ভাতিজাদের 25 জনের মধ্যে এসেছে 12 জন। এছাড়াও ভাগ্নে ভাতিজা মিলে তাদের 10-12 জন ছোট ছেলে মেয়ে আছে, তাদের মধ্য থেকে এসেছে 7-8 জন। এই বিপুল জনসমাবেশের হিসাব করতে করতে তসির বিরক্ত গলায় বলে, হালা তালুকদার দিছে রে মন মতো জন্ম। 5 গরুর ওরা এক পরিবারে খাইয়ে নিতে পারবো এক বেলায়। নাঝা অশ্রমে গোসল দিচ্ছিল। গোসল সেরে বেরিয়ে এসে আশেপাশে এক নজর তাকায়, তারপর চুল মুছতে মুছতে ব্যালকনির দিকে পা বাড়ায়। ব্যালকনির কাছাকাছি যেতেই ওর সাথে ধাক্কা লাগতে যায় তসিরের। তথাপি ধাক্কা লাগে না, তসির কিছুটা পেছনে সরে যায়। তৌসিরকে এই অবেলায় রুমে দেখে নাঝা ভ্রু কুচকায়। সন্দেহান দৃষ্টিতে মুখ তুলে তৌসিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন? তৌসির অবাক হয়, কি বলে এই মেয়ে? আজ বাড়িতে মেহমান আসবে আর আজ তৌসির বাড়িতে থাকবে না? তৌসির চমকে গিয়ে উল্টা জিজ্ঞাসা করে, কিতা মাথা স্ক্রুডিল হয়ে গেছে নাকি? তা জানো না আজ বাড়িতে কি? নাঝা থমকায়। সত্যি বলতে আজ বাড়িতে কি হচ্ছে তার অজানা। সকাল থেকে আয়োজনের দৌড়াদৌড়ি দেখছে, তথাচি দেখে কৌতূহল হলেও কাউকে জিজ্ঞেস করেনি কিসের জন্য এত আয়োজন। এই বাড়িতে কারোর সাথে প্রয়োজন ব্যতীত কোনো আলাপ হয় না ওর। রান্নাঘরে গেলে যে কাজ ওকে দেওয়া হয় তা চুপচাপ করে, তারপর বেরিয়ে আসে। তিতা মিঠা একটা বাক্য কারোর সাথে অপ্রয়োজনে ব্যয় করে না। তৌসিরের কথায় নাঝা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে বলে, না তো। তৌসির বুঝে যায় সত্যি নাঝা এই বিষয়ে অজান্তা। এই সুযোগে খোঁচা মেরে বসে, জানবা কেমনে? কারো লোকে কথা কো না আমি শোনা খন্নাসদের মতো এক অনঙ্গী হইয়া থাকো। তৌসিরের কথায় খুবই বিতৃষ্ণা অনুভব করে নাঝা। একটা মানুষ কিভাবে সবসময় ফাজলামির ওপর ভেসে থাকে? কিভাবে? সত্যি অসম্ভব। ধৈর্য যদি ধারণ হয় এমন আচরণে, এমন কথাবার্তায়। নাঝা আর কথা না পিছলে ঘুরে বাড়িয়ে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মেরে চাপা রাগ নিয়ে বলে, আমি গিয়ে জিজ্ঞেস করছি, আপনার বলা লাগবে না। এই বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। তৌসিরকে যেতে দেখে তড়িৎ গতিতে নিজের পা বাড়িয়ে বলে, চলো আমিও যাই। রুম থেকে কৌতূহল নিয়ে বের হয়ে যখন করিডোরে দাঁড়ায় আর লিভিং রুমের অবস্থার দৃষ্টিপাত হয়, সাথে সাথে তবদা খেয়ে দাঁড়িয়ে যায় সে। নিজের পরিবারের অর্ধেক জনগোষ্ঠীকে দেখে বাকরুদ্ধ নাঝা। তাকে দাঁড়াতে দেখে তৌসির পেছন থেকে মিঠার মোড়কে দুষ্টুমি গলায় বলে, আশ্চর্য হলে? নাঝা ঠোঁটে নিজের অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে। নিজের সর্বপ্রিয়জনদের সে দেখছে। আহা, মনে হচ্ছে শতযুগ পর এই চেনা মুখগুলো চোখে ধরা দিল। তৃপ্তিদায়ক চোখে তৌসিরের দিকে তাকিয়ে উচ্ছল গলায় বলল, অতিশয় আশ্চর্য হলাম। তৌসির নাঝার কথায় কোথা থেকে এক ঝাঁক শান্তির দেখা পায়। তার বউ এই প্রথমবার তার সাথে এত সুন্দর করে কথা বলল, শান্তি তো পাওয়ারই কথা। নাঝা নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। ওর পাশ ঘেঁষে তৌসিরও নামে। ইকরাম আর সাহেব ভাইও এসেছেন। তারা তৌসির আর নাঝাকে একসাথে দেখে উভয়ে মুচকি হাসেন। ওনারা আসতে চাননি, মন চায়নি। তথাপি আসতে না চাইলেও প্রিয়তমাকে দেখার লোভ সামলানো সম্ভব হয়নি ওনাদের পক্ষে, তাই মন পূর্বে জেনেও এসেছেন।
নাঝা ধীরে ধীরে নিচে নামে। ও নামতেই সবার আগে ওর মাস্টার চাচু আর ছোট চাচু এগিয়ে আসেন। নাঝা অবাক হয়ে তাদের দিকে চেয়ে রয়। স্বল্প সময়ের মধ্যে ওনারা দুজনে হাত বাড়ান নাঝার নাই। নাঝা নিজেকে আর আটকাতে পারে না। সবার প্রতি অভিমান জমলেও এই দুজনের প্রতি কোনো অভিমান বা অভিযোগ ওর নেই। নিজের ছেলের মতো মনে করেন ওনাদের খাওয়া দাওয়া সব খেয়াল রাখতো সে। বড্ড বেশি ভালোবাসে এই দুই চাচাকে। নাঝা এগিয়ে গিয়ে দুই হাতে আগলে ওনাদের গলা জড়িয়ে ধরে। নাঝার ধরা অনুভব করেই ওনারা বুঝে নেন কতটা কাঙাল হয়ে আছে ওনাদের জন্য নাঝা। মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চু দুজনে স্নেহ ভরা ছোঁয়ায় হাত বুলিয়ে দেন ওর পিঠে আর জিজ্ঞাসা করেন, কি অবস্থা তোর? ভালো আছিস তো? নাঝা ওনাদের বুক থেকে মাথা তুলে মাথা নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ। তোমরা? পাশ থেকে তানভীর চাচ্চু মোল্লা চাচ্চুরা বলে ওঠে। বাহ, চাচ্চু বুঝি শুধু এই দুজন? নাঝা ওনাদের কথায় মেকি হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? ওর প্রশ্নে নোমান সাহেব আর ওদের সবার বড় ভাই তানিম ভাই তার পাশে এসে দাঁড়ান। নাঝার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এভাবে বলছিস কেন? তুই বাড়িতে নেই তো কেউ আর কারো খেয়াল রাখে না, যত্ন নেয় না। সত্যি অর্ধে তোকে ছাড়া পূর্ণ তালুকদার মহলও শূন্য। তাদের বাক্যবাণে নাঝা শুধু মাথা নিচু করে। সেই নত মুখে ফুটে ওঠে এক তাচ্ছিলের হাসি, যা বড় শূন্য, বড় করুণ। আজ এই কথা বলছে অথচ নিজ স্বার্থের কদর্য খেলায় তারাই ওকে কুকুরের মতো বিলিয়ে দিয়েছেন। চক্ষু তুলে নাঝা চারপাশে তাকায়, খুঁজে ফেরে দুটি মানব প্রকৃতিতে। তারা হলেন ওর আব্বা আর তালহা ভাই। মন চায় একবার তাদের উপস্থিতি, কিন্তু না, এই দুই আশ্রয়দাতার দেখা মিললই না। তাদের অনুপস্থিতি নাঝার অন্তরে এক কঠিন প্রশ্ন বুনল। এরা কত নিষ্ঠুর! যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, যে তাদের প্রাণ, তাকেই এত সহজে অবহেলা করলো। তালহা ভাইয়ের না আসা মানাই গেল, কিন্তু আব্বা, মেয়ের কথা বুঝি একবারও মনে পড়ে না তার? অথচ প্রতিদিন 2-3 বার ফোন করেন, কিন্তু তিনি মেয়েকে একবার দেখতে আসেন না। আজ সবাই এলো সবার সাথে, আর আব্বা এলেন না। বাবার মুখটা দেখার জন্য, ওনার বুকে মাথা রাখার জন্য নাঝার ভেতরটা হাহাকার করছে। কতদিন হলো ও আব্বার দেখা পায়নি, কতদিন হলো বুক ভরে ও আব্বা বলে ডাকতে পারেনি। এসব ভাবনার অতল গহ্বরে যখন ডুবে এদিক ওদিক তাকাচ্ছিল, তখনই চোখ পড়ে সাহেব ভাইয়ের ওপর, যিনি ওর দিকেই তাকিয়ে আছেন। ওনার তাকানোটা অসহায় হলেও নাঝার বোধগম্য তা হয় না। সে এই চাহনিকে স্নেহের ভেবে বসে, ওনাকে ইশারায় জিজ্ঞাসা করে, কি অবস্থা সাহেব ভাই? সাহেব ভাই ওর ইশারার প্রতি উত্তরে মিটিমিটি হেসে মাথা নাড়িয়ে জবাব দেয়। ভালো। তোর? নাঝা একগাল হেসে ইশারায় উত্তর দেয়। ভালো। সাহেব ভাইয়ের থেকে চোখ সরাতেই ইকরাবের ওপর নজর পড়ে, যে কিনা গ্লানিসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। নাঝা ওর তাকানো দেখে দ্বিতীয়বার আর ইকরাবের ন্যায় চোখ বোলায় না, মাথা নিচু করে নেয়। ইকরাবের দিকে তাকালে নিজেকে ভারী অপরাধী মনে হয়। কেন জানি মনে হয় এই উন্মাদ পুরুষটিকে নাঝা নিজেই ঠকিয়েছে। আর এই উন্মাত্ত পুরুষটিকে নাঝা কেবল ঠকায়নি, সে তার সর্বস্ব কেড়ে নিয়েছে। এই হতভাগ্য পুরুষটিকে নাঝা চরমভাবে প্রতারিত করেছে, যে কিনা কেবল তাকে একান্তে পাওয়ার উন্মত্ত বাসনায় জন্মদাত্রী মা বাবার কোল ছেড়েছিল, তুচ্ছ করে দিয়েছিল নিজের সমস্ত ভবিষ্যৎ, বিসর্জন দিয়েছিল জীবনের সব স্বপ্ন শুধু নাঝাকে নিজের করে নেবে বলে। সে তো সেই চরণেও মাথা নত করেছিল, যেখানে তার নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার নিশ্চিত ছিল। তার সমস্ত সত্তা, তার বাঁচা মরা সব কিছুই নাঝা কেন্দ্রিক ছিল। তার অস্তিত্বের প্রতিটি কণা, তার বেঁচে থাকার প্রতিটি কারণই ছিল নাঝাময়। তথাচ এত প্রেম, এত ব্যাকুলতা, এত তীব্র আরতি, সব আজ নিষ্ঠুর পরিহাস, শূন্যতার হিমশীতল স্রোতে ভেসে যাচ্ছে ইকরাব। নিজের জীবনের শেষ অবলম্বন, শেষ আশ্রয়টুকুও আজ অন্যের ভোগ্যবস্তু। তার ভালোবাসার মহাকাব্য আজ এক অপমানে মর্মান্তিত। উপসংহারে সে থমকে গেছে। আর এই পরিণতির দায় শুধু নাঝার, শুধুই নাঝার। কারণ সে তাকে ভালোবাসতে পারেনি। সে তো নিজের অজান্তে তালহা ভাইকে আপন করে বক্ষে বনে নিয়েছে।
এবার সবাই নাজহাকে ছেড়ে একে একে তৌসিরের সাথে সাক্ষাৎ করেন। তৌসিরও বিনয়ের সাথে কুশল বিনিময় করে। রুদ্র আর নাজিম চাচা দাঁড়িয়ে আছেন লিভিং রুমের এক কোণে। রুদ্র দেখছে এক দৃশ্য, সিমরান নাজহার এক চাচাতো ভাই তুর্যের সাথে কথা বলছে। তুর্য বারবার সিমরানের সাথে আগ বাড়িয়ে কথা বলছে, এটা ওটা বলছে, হাসছে। এসব দেখে রুদ্রের শরীরের চামড়া জ্বলতে জ্বলতে ব্যথা ধরে যাচ্ছে। সিমরানও মাথা নাড়াচ্ছে, হ্যাঁ না উত্তর দিচ্ছে। এসব কীর্তি দেখে রুদ্রের মন চায় সিমরানের গাল ফাটিয়ে নিতে, হাত পা ভেঙে চুলায় ঢুকিয়ে লাকড়ির সাথে জ্বালিয়ে দিতে। রুদ্র আর সহ্য করতে না পেরে নাজিম চাচাকে ডাক দেয়। ও চাচা, এদিকে দেখো। নাজিম চাচা ওনার কথাই উত্তর দেন। কিটা দেখতাম, এখানে তো দেখার মতো কোনো সৌন্দর্য রমণী নাই। রুদ্র ওনার কথায় অতিশয় বিরক্ত হয়ে বলে, তুমি মিয়া বিদ্যামশাই, তোমার নজরে ভালো না। নাজিম চাচা মুখ থেকে তিক্ত আওয়াজ বের করেন। আমি আবার কিটা করলাম রে? তোমারে কইছি তোমার ভাতিজির দিকে দেখো, ও কেমন টিং টিং করে কথা বলছে ওই গাদ্দারদের সাথে। কথা আবার টিং টিং করে বলে কেমনে? রুদ্র এবার রাগ দিয়েই বলে, চাচা ফাজলামি করে না, ওরে এন থেকে সরাই আনো, আমার গা জ্বলছে। নাজিম চাচা রুদ্রের দিকে পাশ ফিরে চেয়ে বলেন, এবার লাইন আইলো সোজা কথা, সোজা সাপটা কবি ঘুরিয়া কস কেন? দাঁড়া আনতেছি। এই বলেই উনি সাথে সাথে জোরে ডাকেন। সিমরান এদিকে আয়, রুদ্র তো ডাকতেছে। শেষে রুদ্রের মানিজ্যতে ইসরায়েলি বোমা মাইরা দিলেন নাজিম চাচা। উপস্থিত সবাই একবার রুদ্রের দিকে তো আরেকবার সিমরানের দিকে তাকান। রুদ্র নাজিম চাচার এই কাণ্ডে লজ্জায় মাথা নিচু করে নিয়ে ফিসফিসিয়ে বলে, এই বেটা বরু, কি করলি এডি? তাড়াতাড়ি কথা ফেরা। নাজিম চাচা চারপাশের পরিস্থিতি দেখে আমতা আমতা করেই বলে, না রে, রুদ্র ডাকছে না। গতকাল যে রুদ্রের শার্ট রাখছিলি ওইটা দে তো। এটা শুনে সবাই স্বাভাবিক হন। রুদ্র তাও মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ। তুর্য এসব শুনে সিমরানকে জিজ্ঞাসা করে। সিমরান তুর্যের কথায় চোখ তুলে রুদ্রের দিকে তাকায়, যে কিনা সন্দেহান দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে। সিমরান বুঝতে পারে তুর্য ওর সাথে একটু লাইন মারছে, তাই মাথা নাড়িয়ে উত্তর দেয়, না কিন্তু হব। তুর্য মনে মনে হতাশ হয়ে ভাবে, শালার একটা জীবন, যেদিকেই চোখ দেই ওদিকেই প্রি বুকিং মারা। সিমরান চুপচাপ রুদ্রের পাশে এসে দাঁড়ায়। সিমরানকে নিজের পাশে দাঁড়াতে দেখে রুদ্র ছ্যাদ করে বলে ওঠে, এনে কি করস তুই? যা তোর কুটুমের লোকে কথা কগিয়া। সিমরান রুদ্রের কথায় পাত্তা না দিয়ে মিনমিন করেই বলে, তুর্য জিজ্ঞেস করেছিল আমি আপনার বউ কিনা। রুদ্র সিমরানের মুখে বউ কথা শুনে চমকে সিমরানকে প্রশ্ন করে, তুই কি বলছিস? আমি না বলেছি। সিমরানের কথায় রুদ্রের দিল খচ করে ওঠে। সিমরানকে ম্লান স্বরেই বলে, না তো বলবি। এই বলেই রুদ্র চপাটো রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সিমরান একটু মজা করছিল, ব্যাস এতেই কিচ্ছা ঘটে গেল। সিমরান ও রুদ্রের পেছন পেছন যায়। সিদ্দিক সাহেব এবং নাঝার 4 নম্বর চাচা ইকবাল সাহেব, ওনারা ছদ্মবেশ ধারণ করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ছদ্মবেশ ধারণের একটাই কারণ, তা হলো ছাত্রলীগের এক পিওর গাদ্দারকে ধরা। দীর্ঘদিন ধরে খুঁজেও যাকে পাওয়া যায়নি। আজ হঠাৎই এক গুপ্তচর মারফতে জানা গেল সে রংপুরে আছে। লোকটির নাম শাহেদ, তাদের এই গ্রামের মানুষ। তাহলে প্রশ্ন থেকেই যায়, কি করছে এই শাহেদ যে তাকে ধরার জন্য এভাবে পায়তারা করা হচ্ছে? আর কেনই বা তাকে ধরতে হবে? তাকে ধরার প্রাণেদনা হলো তাকে জীবন্ত পুড়িয়ে মারা, নয়তো চাপাতি দিয়ে ইচ্ছে মতো পিস পিস করে কেটে ফেলা, তার রক্ত বোতল ভরে নিজেদের বাবার কাছে নিয়ে যাওয়া। নাছাড় চাচাদের মধ্যে 15 জন জীবিত আছেন আর বেশ কয়েকজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ছিলেন সরওয়ার তালুকদার। সরওয়ার ছিলেন তালুকদার পরিবারের মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা। বয়স ছিল 27। পরিবারের সবাই ওনার এই দল করার বিরুদ্ধে হলেও উনি দল কখনোই ছাড়েননি। ওনারই বন্ধু ছিল শাহেদার ইমতিয়াজ। তাদের 3 জনের খাতির যেমন রাজনীতির প্রেক্ষাপটে মজবুত ছিল, তেমনি ব্যবসায়িক দিক থেকেও ছিল ঘনিষ্ঠতা।
2024-এর জুলাইয়ে যখন কোটা আন্দোলন শুরু হয়, সারওয়ার সে সময় প্রথম দিকে তার বিরুদ্ধেই ছিলেন। তাদের ক্ষমতাসীন দল তখন এসবকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, সঙ্গে উনিও। কারণ একটাই, তাদের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অহংকার তাদের চোখে পর্দা ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল অতীতের মতোই ছাত্রলীগের লাঠি আর পুলিশের ধাওয়ায় ছাত্ররা মুখ ঢেকে ফিরে যাবে, কিন্তু এরপরেও তারা দেখলেন তরুণ প্রজন্মের এক অদম্য স্পৃহা, যা শুধু কোটার বিরুদ্ধে নয়, ছিল দীর্ঘ 15 বছরের বৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। ছাত্র জনতার এই গর্জন যখন সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে শুরু করে, তখন ভীত দল ও ক্ষুব্ধ প্রশাসন সিদ্ধান্ত নিল নির্মমতাই হবে এর একমাত্র জবাব। শুরু হলো রাষ্ট্রযন্ত্রের বেপরোয়া ক্ষমতার অপব্যবহার। পুলিশ, র্যাব এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা একযোগে ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র জনতার ওপর। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড সবকিছু ব্যবহার করা হলো। কেবল লাঠি নয়, আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের লক্ষ্য করে চলল সারি সারি গুলিও। এই নির্মমতা থেকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হলো না মেয়েদেরও। বিক্ষোভকালে ছাত্রী ও সাধারণ নারীদের ওপর হামলা করা হয়, লাঞ্ছিত করা হয় এবং অনেককে টেনে হিঁচড়ে আটক করা হয়। ক্ষমতা ও পেশিশক্তি ব্যবহার করে যাকে যেভাবে ইচ্ছে সেভাবে হেনস্থা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়া হলো। বহু আন্দোলনকারীকে প্রকাশ্য রাজপথ থেকে তুলে নেওয়া হলো, যাদের অনেকের আর কোনো খোঁজ মেলেনি। হাসপাতালগুলোতে গোপনে দাফন করা হলো অজ্ঞাত পরিচয় মৃতদেহ। শুধু প্রকাশ্যে হত্যা নয়, জুলাই মাসে ঢাকার রায়ের বাজার সহ বিভিন্ন কবরস্থানে বহু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। হাসপাতালের কর্মীরা জানান, পুলিশের অনুমতি ছাড়া অনেক লাশ সরাতে হতো। অনেক ক্ষতবিক্ষত মরদেহ দাফন করা হয়, যার কোনো দাপ্তরিক রেকর্ড রাখা হয়নি। ক্যাম্পাসের হলগুলোতে ঢুকে নির্যাতন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সদস্যরা প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যা ইচ্ছে তাই করা শুরু করে। নিজেদের দলের এই অমানবিক নির্যাতন সহ্য হয় না সারওয়ারের। সহ্য না করতে পেরে তিনি বেরিয়ে আসেন দল থেকে। 22শে জুলাই রাস্তায় ছাত্র জনতার পক্ষে নেমে পারেননি এই অবিচার সহ্য করতে। মৃত্যু হাতে নিয়ে লড়ে যান ছাত্র জনতার হয়ে। তিনি জানতেন রক্ষা কখনোই পাবেন না, ওনার দলের লোকই ওনাকে মারবে, তবে নিজের বন্ধুদের হাতেই মরতে হবে তা বুঝতে পারেননি। 23শে জুলাই সকালে ওনার 2 বন্ধু ওনাকে নিজেদের পুরনো আড্ডাখানায় ডাকেন। যাওয়ার আগে নাদের সাহেবকে সম্পূর্ণ ঘটনাটা বলেও গিয়েছিলেন সারোয়ার। সেই যে গিয়েছিলেন আর ফেরা হয়নি ওনার বাড়ি। তালুকদাররা লাশটা অবধি পাবেনি বা কি করে? শাহেদ আর ইমতিয়াজ যে ওনাকে মেরে গুম করে দিয়েছিল। ইমতিয়াজ রাতারাতি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং চলেও যায়, কিন্তু শাহেদ চায় না। তার মনে মনে ছিল বিদেশ গিয়ে আর কি হবে, এখানে এগুলো কিছুদিন পর থেমেই যাবে, তারপর না হয় নেতাদের পা চেটে চুটে নিজেরাও একটা নেতার পদ হাতিয়ে নেবে। কিন্তু তার হয় না। স্বৈরাচারের পতন হয়, সঙ্গে শাহেদও লুকিয়ে বেড়ায়। ওরা নিজের হাতে নিজের বন্ধুকে কুপিয়েছিল। ওদের ইচ্ছে ছিল না কোপানোর, কিন্তু ওপর মহলের আদেশ যে দল থেকে বেরিয়ে গেছে সে নিশ্চিত গাদ্দার। দলের বিভিন্ন পরিকল্পনা ক্রাইম এক্সপোজ করে দিতে পারে। বাধ্য হয়ে তারা সরোয়ারকে মারে, নয়তো তাদেরও মরতে হতো। যখন ওরা দুজন সরোয়ারকে কুপিয়েছিল, সরোয়ার শুধু হেসেছিলেন আর বলেছিলেন, তোরা বন্ধুত্বের এত নিষ্ঠুর পরিণতি কেন দিলে? শাহেদকে পেলে তালুকদাররা আর আস্ত রাখবে না প্রতিজ্ঞা করেছে। আজ একবার শুধু হাতে পান, তারপর হবে রক্ত দিয়ে করা গোসল। নিচে সবাই খাওয়া দাওয়া করছে। নাঝার রুমের বারান্দায় মাস্টার চাচু, ছোট চাচু আর নাঝার মোল্লা চাচু দাঁড়িয়ে আছেন। নাঝাও আছে এখানে, সবার সঙ্গে ফাইজানও আছে। মোল্লা চাচু গম্ভীর গলায় নাঝাকে জিজ্ঞাসা করেন, কাজ হচ্ছে তো? সব ঠিকঠাক? নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে আশেপাশে তাকায়, তারপর বলে, হচ্ছে। ছোট চাচু বলেন, আর কত সময় লাগবে? নাঝা তিক্ত সুরে বলে, সময় তো লাগবে, ধীরে ধীরে তো করতে হবে, তাই না? নাঝার এই অলসে কথায় ফাইজান বিরক্ত হয়।
আচ্ছা ফুফু, তুমি এত অলস কেন? তাড়াতাড়ি কিছু করো না। আর যদি না পারো তাহলে পণ্ডিতি কেন করেছিলে? ফাইজানের কথায় মেজাজ তির্যক হয়ে যায় নাঝার। বুকে দুহাত গুজে শান্ত গলায় ওকে চোখ দিয়ে ইশারা করে। এদিকে আয়। ফাইজান ওর কথায় সরল মনেই ওর দিকে আগায়, ভাবে হয়তো কিছু বলবে। ও আগাতেই নাজা হাত বাড়িয়ে ওর চুলগুলো চেপে ধরে, দাঁতে দাঁত চেপে ফাইজানের ডান গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, তাহলে তুই কর। আয়, তুই আমার জায়গায় আয়। থাপ্পড় মেরে ফাইজানকে ছেড়ে দেয়। ফুপুর নরম হাতের ঝাক্কাস গরম থাপ্পড়কে ফাইজান তিক্ত গলায় বলে, আল্লাহ, তোমার মরা হাড্ডিতে এত শক্তি! আমার দাঁত নড়ে গেল রে। নাঝাওকে এমন কাতরাতে দেখে ভ্রুক্ষেপ না করে মাস্টার চাচুর দিকে তাকায় আর বলে, আমার কাছে ইম্পর্টেন্ট কিছু আছে। ওর মুখে ইম্পর্টেন্ট শব্দটা শুনেই মাস্টার চাচু হালকা রাগ হয় আর উনি জ্ঞান দেওয়া শুরু করেন। নাশা, অ্যাভয়েড সেইং ইম্পর্ট্যান্ট। আই স্যাট মেক ইউর ইংলিশ স্ট্যান্ড আউট সে ক্রুশাল ইনস্ট্যান্ট। নাঝা ওনার দেওয়া উপদেশ শুনে দীর্ঘশ্বাস ছাড়ে। এই মাস্টার চাচু মারাত্মক মানুষ। ছোটবেলা থেকে দেখে আসছে সিরিয়াস সময়ে উল্টাপাল্টা বা কমন ইংরেজি বলে উপদেশ দেওয়া শুরু করেন। আজও তার ব্যতিক্রম কিছু করলেন না। জীবন চলে যাওয়ার মুহূর্তেও উনি বলবেন। ইংরেজি ঠিক করো। নাঝা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলে, I shall ensure that I articulate this viewpoint at the next juncture.